আজকে আমাদের আলোচনার বিষয় কলিকাতার ইতিবৃত্ত। প্রকাশকের নিবেদন, কলকাতা সম্পর্কে জানার আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এই আগ্রহের অন্যতম কারণ বোধ করি এক ধরনের বিস্ময়বোধ। একালার কলকাতায় বসে ভাবতে অবাক লাগে, জলা জঙ্গলে ঢাকা অস্বাস্থ্যকর এক বাদা অঞ্চল কী করে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রাসাদ নগরীতে রূপান্তরিত হলো। কলকাতার ক্রমবিকাশ ও বিবর্তনের সেই বিচিত্র কাহিনী প্রাণকৃষ্ণ দত্তের এই বই। স্বীকার করা প্রয়োজন, কলকাতা নিয়ে হৈ হৈ শুরু করেছিলেন সাহেবরাই। এই শহর তাঁদেরই হাতে গড়া, কাজেই এর প্রতি অদ্ভুত এক মমতাও ছিল তাঁদের। বাঙালির কলকাতা চর্চায় হাতে খড়িও তাঁদের অনুপ্রেরণাতেই। কলকাতা প্রেমিক সাহেব এবং তাদের বাঙালি শিষ্যদের কলকাতা চর্চার কিছু সীমাবদ্ধতা ছিল। তারা ভাবতেন এবং লিখতেনও যে জবচারণক সাহেবের শেষবার কলকাতায় আসার দিনটি থেকেই কলকাতা ইতিহাসের সূচনা। এই দিনটি অর্থাৎ 24 আগস্ট 1690 কলকাতার ইতিহাসের স্মরণযোগ্য নিঃসন্দেহে, কিন্তু সেই সঙ্গে এটাও মনে রাখা প্রয়োজন, ইতিহাসে আকস্মিকতার কোনো স্থান নেই। চারণকের আসার আগেও কলকাতা ছিল, যে কলকাতার কালসীমা কয়েক শতাব্দী পিছিয়ে যাবে। প্রাণকৃষ্ণ দত্ত যে কলিকাতার ইতিবৃত্ত লেখেন মধ্য ভারত পত্রিকায়, তাতে প্রাক চারণক ও উত্তর চারণক দুই যুগের ইতিহাসই ধরা আছে। আর আছে 18-19 শতকের কলকাতার মানুষজন, তাদের আচার ব্যবহার, রীতিনীতি, পালা পার্বণ, ধর্মকর্ম ও লোকবিশ্বাসের অনুপুঙ্খ বিবরণ। বস্তুত বাংলা ভাষায় নেটিভ কলকাতার ইতিহাস রচনার এই প্রথম প্রয়াস। কালজীর্ণ সাময়িক পত্রের ধূসর পৃষ্ঠা থেকে 80 বছর পর এই প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হলো সেই দুর্লভ রচনা। পরিশিষ্টে সংকলিত শরৎচন্দ্র দেবের কলিকাতার ইতিহাস বাঙালির কলমে কলকাতা সম্পর্কে প্রথম বাংলা লেখা, যা ছাপা হয়েছিল। 96 বছর পূর্বে শিল্প পুষ্পাঞ্জলি পত্রিকায় মুদ্রিত এই রচনা মূলত কলকাতাকে কেন্দ্র করে ভারতে ইংরেজ শাসনের সূচনা ও প্রসারের কাহিনী। প্রবীণ ঐতিহাসিক প্রখ্যাত কলকাতার বিশারদ শ্রী নিশীথ রঞ্জন রায় তার বহুবিধ ব্যস্ততার মধ্যেও যে মূল্যবান ভূমিকাটি লিখে দিয়েছেন, সেটি এই বইয়ের সম্পদ। বর্তমান গ্রন্থ প্রকাশে সবচেয়ে বেশি সাহায্য করেছেন অশোক উপাধ্যায়। এই বইয়ের যাবতীয় পরিকল্পনা তারই, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। এই বই প্রকাশের ব্যাপারে পরামর্শ পেয়েছি শ্রী সৌরীন্দ্র কুমার ঘোষ, অধ্যাপক ডক্টর আলোক রায় ও অধ্যাপক ডক্টর স্বপন বসুর কাছে। একটি গুরুতর মুদ্রণ প্রমাদের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করি। 64 পৃষ্ঠার 7ম লাইনে 10 শতাব্দীর স্থলে পড়তে হবে সপ্তাদশ শতাব্দীর। ভূমিকা: ভারতের বহু শহরের তুলনায় বয়সের হিসেবে কলকাতা অর্বাচীন। তবু দেশ বিদেশ জুড়ে কলকাতা সম্পর্কে মানুষের মনে যত অনুসন্ধিৎসা ভারতবর্ষের আর কোনো শহর সম্পর্কে সম্ভবত তত নয়। ইংরেজ শাসন আমলে কলকাতাকে নিয়ে ইংরেজ মহলে ছিল গর্ববোধ। ইংরেজরা মনে করত এই আজব শহরটি তাদেরই সৃষ্টি। বন জঙ্গল ভর্তি, নিচু, স্যাঁতস্যাঁতে, অস্বাস্থ্যকর এক জলভূমিতে তারাই একদিন রূপান্তরিত করেছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাসাদ নগরী রূপে। ইংরেজ আমলের কলকাতা নিয়ে তাই ইংরেজ মহলে আত্মতুষ্টির অভাব ছিল না। তাদের প্রচার ও আনুকূল্যের ফলে বিদেশের শহর কলকাতা সম্পর্কে দেখা দিয়েছিল গভীর ঔৎসুক্য। তাছাড়া বিদেশে কলকাতা সম্পর্কে ঔৎসুক্য শুধু ইংরেজ সাম্রাজ্যের রাজধানী এই পরিচয়টি আশ্রয় করে গড়ে ওঠেনি। কলকাতা ছিল তখন প্রাচ্য দেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধানতম কেন্দ্র। সুয়েজের পূর্বাঞ্চলে ব্যবসায়, বাণিজ্যে এরা আগ্রহী ছিলেন। তাদের কাছে কলকাতা ছিল ভূস্বর্গের নামান্তর। এখানকার জলে, মাটিতে, হাওয়ায় ঐশ্বর্যের ছড়াছড়ি। কলকাতায় পদার্পণ করার সুযোগ যাদের ঘটেনি, তাদের মনেও কলকাতা সম্পর্কে আগ্রহের জোয়ারে কখনো ভাটা পড়তে দেখা যায়নি। তাছাড়া সাম্রাজ্য রক্ষার পবিত্র দায়িত্ব নিয়ে অথবা পাশ্চাত্য সভ্যতার বাহক হয়ে এদেশের মাটিতে যারা সামরিক আশ্রয় নিয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফলে এদের সংখ্যা ক্রমশ স্ফীত থেকে স্ফীততর হয়ে উঠেছিল। তাদের স্বদেশে বসবাসকারী আত্মীয় পরিজনদের কাছে কলকাতার পরিচয় তুলে ধরার সহজাত প্রবৃত্তিও বাইরের জগতে কলকাতা সম্পর্কে অনেক কৌতূহল জাগিয়ে তোলে। নেহাত অ্যাডভেঞ্চার তারিত কিছু দুঃসাহসী মানুষ, কিছু সংখ্যক খাঁটি পরিব্রাজক, কিছু ধর্মপ্রচারক, কিছু ঘুরে ফিরে যাওয়া সিভিলিয়ান, যাদের চাল চলনে দেখা যেত নবাবী মেজাজ আর শৌখিনতা, সবাই মিলে কলকাতা সম্পর্কে যেসব আজব কাহিনী স্বদেশীদের মধ্যে প্রচারে পঞ্চমুখ অথবা শতলেখনী ধারক হয়ে উঠেছিলেন,
তার ফলেও বাইরের জগতে এই শহরটি সম্পর্কে দেখা দিয়েছিল বিপুল আগ্রহ। দরিদ্র, অনুন্নত, অন্তজ জাতি অধ্যুষিত 3টি নগণ্য গ্রামাঞ্চল জোবচার্নক এবং তার অনুগামীদের জাদুস্পর্শে কীভাবে রূপান্তর লাভ করল জন ও অর্থবলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নগর রূপে, সেই কাহিনী চিত্তাকর্ষক করে বিপুল প্রয়াসে প্রচারিত হলো বিশ্বের দরবারে। ইংরেজ সাম্রাজ্য আজ অন্তর্হিত, তার আগে থেকেই রাজধানীর পালাবদল কলকাতা থেকে দিল্লি, তবু কলকাতা রইল কলকাতাতেই। ইংরেজ এবং বিদেশি বণিককুল সেদিন রাজধানী স্থানান্তরের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল। শেষ পর্যন্ত তাদের আশঙ্কা মিথ্যা বলে প্রমাণিত হলো। 1912 পরেও বহুকাল পর্যন্ত কলকাতার বাণিজ্যিক গৌরব অক্ষুণ্ণ ছিল। স্বাধীনতার সঙ্গে সঙ্গে এলো দেশ বিভাগের প্রলয়ঙ্কর দুর্যোগ, অগণিত ছিন্নমূল মানুষের গাদাগাদি ভিড়, উপচে পড়া শহর, 200 বছরের উপেক্ষিত অকেজো নগর বিন্যাসের নীতি, হুগলি নদীর ক্রমিক ক্ষীয়মান জলধারা, প্রাকৃতিক বিপর্যয়, সব কিছু মিলেমিশে কলকাতার ভাগ্যে বয়ে আনলো অভূতপূর্ব বিপর্যয়। দারিদ্র্য, স্বাস্থ্যহীনতা, পৌর শাসনে বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ভারসাম্যের বিনষ্টি। কলকাতা তাই আজ চিহ্নিত হয়েছে নানা সংজ্ঞায়। কেউ বলেছে দুঃস্বপ্নের নগরী, কারো মতে ছিল মিছিল আর স্লোগানের রাজ্য, দারিদ্র্য আর অস্বাস্থ্যের অবাধ বিচরণভূমি। এক কথায়, কলকাতার মতো সমস্যা জর্জর এমনি আর একটি শহরের দৃষ্টান্ত আজকের পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই সমস্যাকে কেন্দ্র করেই কলকাতাকে নিয়ে দেশ বিদেশে যত ভয় ভাবনা। তাই কলকাতা আজ এক বিরাট জিজ্ঞাসা চিহ্নের প্রতীক। ইংরেজ আমলে যাকে নিয়ে একদিন ছিল অপরিসীম কুতূহল, আজ স্বাধীনোত্তর যুগে তাকে নিয়েই যত রাজ্যের বড় ভাবনা। কেউ শিহরিত হচ্ছেন জনবিস্ফোরণের আতঙ্কে, কেউ শুনতে পাচ্ছেন আগামী দিনের বিপ্লবের পদধ্বনি, কেউ কলকাতার বিড়ম্বিত ভাগ্যের মধ্যে আবিষ্কার করছেন পৃথিবীর অন্যান্য জনবহুল মেট্রোপলিটন নগরীর ভবিষ্যৎ পরিণতির পূর্বাভাস। তো রকম ফের ভাবনা, তবু ভাবনা তো বটেই। আর এই ভাবনা রাশিকে কেন্দ্র করেই কলকাতাকে হাজির করানো হচ্ছে বিশ্বের দরবারে। তাই কলকাতাকে জানার, বোঝার আগ্রহ আগের মতোই দুর্নিবার। যে শহরটিকে নিয়ে বিশ্ববাসীর কুতূহল আজ পর্যবসিত হয়েছে বিরাট ভাবনায়, সেই শহরের ইতিহাসের গোড়ার অধ্যায়ে রয়েছে এক বিরাট গলদ। জোবচার্নককে নিয়েই কি কলকাতার ইতিহাসের সূচনা? কলকাতার ইতিহাস যেভাবে ইংরেজদের লেখায় পরিবেশিত হয়েছে, তাতে এ কথাটাই বোঝানোর চেষ্টা হয়েছে যে চার্নক যখন তৃতীয়বার সুতানুটির ঘাটে ফিরলেন, তখন এখানকার বাসিন্দারা ছিল নেহাত অনগ্রসর মানুষের দল, শিকারী, নিকারী, জেলে, দুলে, বাগদি। এখানকার জলহাওয়া ছিল নিতান্ত অস্বাস্থ্যকর, বসবাসের সম্পূর্ণ অযোগ্য। চার্নক তো বেশি দিন বেঁচে থাকেননি। কুঠি আর কুঠিয়ালদের জন্য খান কয়েক ঘরবাড়ি তৈরি ছাড়া আর কিছুই করে যেতে পারেননি। তারপর কয়েক বছর অতিক্রান্ত না হতেই কলকাতার বুকে গড়ে উঠল দুর্গ, প্রাকার, পাকা বাড়ি, ব্যারাক, হাসপাতাল, গির্জা ইত্যাদি। আরও পরে সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণ ও অধিকার উপলক্ষে গির্জা সমেত কিছু কিছু বাড়িঘর বিধ্বস্ত হওয়া সত্ত্বেও পলাশী যুদ্ধের পর থেকে শহর কলকাতা দ্রুতগতিতে এগিয়ে চলল সমৃদ্ধি আর ঐশ্বর্যের পথে। পলাশীর পরবর্তী 50 বছরের মধ্যে কলকাতা হয়ে উঠল ভিলেজ অফ প্যালেসেস। কিন্তু এ কোন কলকাতা? অবশ্যই ইংরেজ অধ্যুষিত কলকাতা। ইংরেজদের ভাষায় নেটিভ বা ব্ল্যাক টাউন সম্পর্কে ইংরেজি লেখকরা নীরব। কিন্তু ব্যাপারটা অন্যরকম। জোবচার্নকের আগেও সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর ছিল পথশ্রী, জনবসতি বিরল, শুধুমাত্র অন্তযোজন অধ্যুষিত অঞ্চল বলে কলকাতার ইংরেজদের লেখা যে পরিচয় আমরা অভ্যস্ত, সে পরিচয় সত্যিকারের পরিচয় নয়। দেশীয় সাহিত্যের বিভিন্ন সূত্রে প্রাক চার্নক যুগের কলকাতার সমৃদ্ধির সুস্পষ্ট উল্লেখ আছে। মোগল যুগের ইতিহাসেও এ ধরনের ইঙ্গিতের অভাব নেই। ভূতাত্ত্বিক উপাদানও এই সিদ্ধান্তের সমর্থক। একদিকে কালী ক্ষেত্রের মাহাত্ম্য, অন্যদিকে ব্যবসায় বাণিজ্যের সম্ভাবনা, ভৌগোলিক নিরাপত্তা, মোগল রাজকর্মীদের কাছারি, তাদের নিয়মিত আনাগোনা, উচ্চ শ্রেণীর হিন্দুদের ক্রমিক সংখ্যাবৃদ্ধি, শেঠ বসাকদের বন কেটে বসতি, সব কিছু মিলিয়ে এই সুস্পষ্ট ইঙ্গিতই বহন করে যে চার্নকের কুঠি স্থাপনের অনেক আগে থেকেই সমৃদ্ধির পথে সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর অঞ্চল যাত্রা শুরু করেছিল। কলকাতার গোড়াপত্তন ও প্রসারের ইতিহাস লিখে গেছেন ইংরেজ লেখকরা। তারা সকলেই এক বাক্যে চার্নককে বসিয়েছেন কলকাতার প্রতিষ্ঠার সাম্মানিক আসনে। দীর্ঘকাল পর্যন্ত ভারতীয় কিংবা বাঙালি ঐতিহাসিকরা কলকাতার ইতিহাস লিখতে প্রয়াসী হননি।
প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় কলকাতার সামগ্রিক ইতিহাস রচনায় উদ্যোগী হয়েছিলেন তিনি প্রাণকৃষ্ণ দত্ত। 1308 সালের আশ্বিন থেকে শুরু করে 1310 সালের মাঘ পর্যন্ত নব্যভারত পত্রিকায় প্রকাশিত হয়েছিল কলিকাতার ইতিবৃত্ত শিরোনামায় তার 14টি তথ্য সমৃদ্ধ প্রবন্ধ। একই সময় ইংরেজি ভাষায় প্রকাশিত হয় অতুল কৃষ্ণ রায়ের এ শর্ট হিস্ট্রি অফ ক্যালকাটা। ইংরেজ লেখকরা যেসব উপাদানের উপর নির্ভর করে এই শহরের ইতিহাস লিখে গিয়েছেন, প্রাণকৃষ্ণ এবং অতুল কৃষ্ণ এরা দুজন শুধু সেই সব উপাদানের উপর নির্ভর করে থাকেননি, তারা দুজনেই ভূতাত্ত্বিক এবং এতদ্দেশীয় সাহিত্যিক উপাদানের উপর যথোচিত গুরুত্ব আরোপ করে কলকাতার সূচনাকালের উত্তরণ ঘটিয়েছেন প্রাক চার্নক যুগে। প্রাণকৃষ্ণ দত্তের কৃতিত্ব এখানেই সীমিত নয়। বাংলা ভাষায় কলকাতার পূর্ণাঙ্গ ইতিহাস রচনার ক্ষেত্রে তিনিই পথিকৃৎ। নব্যভারতে প্রাণকৃষ্ণের প্রবন্ধগুলি প্রকাশিত হওয়ার আগে কলকাতার বিভিন্ন দিক, যেমন কালীক্ষেত্র, কলকাতার বড়লোক, মতিলালের তত্ত্বজ্ঞান সভা, পথঘাট, প্রাকৃতিক পরিবর্তন, কলিকাতা নামের উৎপত্তি, শহরে ইংরেজি চর্চা ইত্যাদি শিরোনামায় কয়েকটি প্রবন্ধ প্রকাশিত হলেও সামগ্রিকভাবে কলকাতা নিয়ে কোনো ইতিহাস রচিত হয়নি। ইংরেজি ভাষায় কলকাতার প্রথম ধারাবাহিক ইতিহাস রচনার কৃতিত্ব যেমন অতুলচন্দ্র রায়ের, তেমনি বাংলা ভাষায় কলকাতা নিয়ে একটি গোটা গ্রন্থ রচনায় প্রথম পরিকল্পনার রচয়িতা প্রাণকৃষ্ণ দত্ত। এটি নিঃসন্দেহে একটি বড় ধরনের কৃতিত্ব। আরও একটি কারণে প্রাণকৃষ্ণের বইটি অসাধারণ। 19 শতকের শেষ পর্যন্ত কলকাতা নিয়ে যারা গ্রন্থ প্রণয়ন অথবা প্রবন্ধ রচনা করেছেন, তারা বিদেশি হন আর ভারতবাসী হন, তারা তাদের রচনার সবটুকু জায়গা জুড়ে বর্ণনা করেছেন সাহেব মেম অধ্যুষিত কলকাতা, কলকাতার ইউরোপীয় বাসিন্দাদের সামাজিক রীতিনীতি, হালচাল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তাদের ঘরবাড়ি, অফিস আদালত, আবদার, থানাসীমা, গোমস্তা, হুকারদার, খিদমতগার, সেবিত জীবনের চিত্র, হোয়াইট টাউন, রাস্তাঘাট, যানবাহন, সামাজিক জীবন, আমোদ প্রমোদ ইত্যাদি। খানসামা, খিদমতগার আর কিরানি গোমস্তা ছাড়া এতদেশীয় জনসমাজ এবং তাদের জীবনযাত্রা প্রণালী সেখানে অনুলিখিত। প্রাণকৃষ্ণ সেই অভ্যস্ত প্রথা অনুসরণ করেননি। তিনি শুরু করেছিলেন আদিম বা প্রাক চার্নক যুগ নিয়ে। আলোচনা করেছেন নামোৎপত্তি, জনপদ পরিচয়, কালীঘাট, গোবিন্দপুর, সন্নিহিত অঞ্চল নিয়ে। তার পরের কয়েকটি অধ্যায় তিনি তুলে ধরেছেন বিস্তৃতভাবে কলকাতার কয়েকটি প্রাচীন পরিবারের কথা। এদের মধ্যে উল্লেখযোগ্য সুতানুটির ঘোষ বংশ, হরি ঘোষ, বারাণসী ঘোষ প্রমুখ, শ্যামবাজারের রামধন ঘোষ, আরপুলির শঙ্কর ঘোষ, কাঁটাপুরের বসু বংশ, দরমাটার কৃষ্ণরাম বসু, শ্যামবাজারের দে সরকার পরিবার, রাজারাম, গোপীচরণ, গোবিন্দ শরণ দত্ত, বসুপাড়ার নিধুরাম বসু, বলরাম মজুমদার, পাথুরিয়া ঘাটা, জোড়াবাগান, চোরাবাগান প্রভৃতি অঞ্চলের ধনাঢ্য মল্লিক বংশ, জয়রাম, পদ্মলোচন, শ্যামসুন্দর, রামকৃষ্ণ, গঙ্গা বিষ্ণু, চোরবাগানের নীলমণি, রাজেন্দ্র মল্লিক, হাটখোলার দত্তবংশের আদিপুরুষ, গরানহাটার বন্দ্যোপাধ্যায় পরিবার, সোনাগাজী, মোহাম্মদ রামজান, রশিদ মল্লিক, নুরজি মল্লিক, কালীঘাট, চিত্রেশ্বরী, জয়মঙ্গলা, আনন্দময়ী কালী মন্দিরও তাঁর দর্পণে প্রতিফলিত। পুরনো বাজারের মধ্যে পরিবেশিত হয়েছে বাগুয়া বাজার বা বাগবাজার, শ্যামবাজার, বৈঠকখানা বাজার, লাল বাজার, পথঘাটের পরিচয়ও সন্নিবেশিত হয়েছে তাঁর রচনায়, তার বর্ণনায়। এছাড়া কলিকাতার ইতিবৃত্তে প্রাচীন কলকাতার দেশীয় সমাজ জীবন ও আচার ব্যবহার পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করেছেন তিনি। নেটিভ টাউনের ভারতীয় অধিবাসীদের সমাজ জীবনের পরিচয় প্রসঙ্গে প্রাণকৃষ্ণ বহু তথ্যের অবতারণা করে বর্ণনা করেছেন সে যুগের আচার আচরণ, স্নানান্নিক, ব্যায়াম, ভোজন, সামাজিক ক্রিয়াকলাপ, পূজা পার্বণ, উৎসব, সতীদাহ, চড়ক, দোল, দুর্গোৎসব, আমোদ প্রমোদ। কলকাতা সম্পর্কিত আর কোনো গ্রন্থেই ভারতীয় আচার আচরণের এমন বিস্তৃত এবং তথ্য সমৃদ্ধ বিবরণ পাওয়া সম্ভব নয়। এই প্রসঙ্গে প্রাণকৃষ্ণ তার নিজের দেখা অথবা প্রবীণ ব্যক্তিদের কাছে শোনা বহু তথ্যেরও সদ্ব্যবহার করেছেন। তার বইটি কলকাতার সমাজ জীবনের একটি বিশ্বস্ত আলেখ্য। 80 বছর আগেকার দুষ্প্রাপ্য পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলোকে একটি গ্রন্থের আকারে উপস্থাপিত করে
প্রকাশক সংস্থা প্রবন্ধকারের একটি আকাঙ্ক্ষাই শুধু পূরণ করেননি, প্রাচীন কলকাতার জনপদ এবং সমাজ জীবন সম্পর্কে ইতিপূর্বে আলোচিত বহু তথ্যের সঙ্গে পাঠক গোষ্ঠীর পরিচয় লাভের সুযোগ দিয়েছেন। প্রাণকৃষ্ণ প্রবন্ধগুলো নিয়ে একটি গ্রন্থ রচনা করবেন এই আশা পোষণ করতেন। এক স্থানে তিনি লিখেছেন, যে প্রকার বিশৃঙ্খলভাবে প্রাচীন আদিবাসী দিগের কথা লেখা হইতেছে, তাতে অনেক সময় পাঠক মহোদয় দিগের বিরক্তিকর হওয়া অসম্ভব নয়, কিন্তু এ ত্রুটি তাহাদিগকে ক্ষমা করিতে হইবে, কারণ আমরা যখন যাহাদের সন্ধান পাইতেছি তখনই তাহাদের কথা প্রকাশ করিয়া সংগ্রহরূপে রাখিতেছি। ভবিষ্যতে পুস্তকাকারে প্রকাশের সময় শ্রেণীবদ্ধ করিব, এখন আমাদের সাধ্যাতীত। দ্রষ্টব্য পৃষ্ঠা ৭৩। প্রাচীন কলকাতার ভারতীয় এবং বাঙালি অধিবাসীদের নিয়ে এখন পর্যন্ত কোনো গ্রন্থ রচিত হয়নি। কিছু কিছু তথ্য বহু বৎসর আগে প্রকাশিত একাধিক গ্রন্থে ইতস্তত আলোচিত হয়েছে। প্রাচীন পারিবারিক দলিলপত্র সংগ্রহের কোনো সংঘবদ্ধ চেষ্টা এখনও পর্যন্ত হয়নি। এছাড়া অন্যান্য বহু সূত্রের এখনও সন্ধান পাওয়া যেতে পারে, যাদের সদ্ব্যবহারের কোনো পরিকল্পনা এখনও গৃহীত হয়নি। তবু এ বিষয়ে যারা মূল্যবান তথ্য সংগ্রহ করে গেছেন, প্রাণকৃষ্ণ তাদের অন্যতম হিসেবে আমাদের ধন্যবাদার্হ। প্রাচীন কলকাতার পরিচয় প্রসঙ্গে প্রাণকৃষ্ণ দত্ত যেসব সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাদের কয়েকটি সম্পর্কে মতান্তরের অবকাশ রয়েছে। যেমন শেঠ বসাক ও জয়রাম মল্লিকের কলকাতা বসতি স্থাপনের তারিখ, টমাস কিচিনের ম্যাপের তারিখ, গোবিন্দশরণ দত্ত ও গোবিন্দপুর নামের উৎপত্তি, নতুন ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ আরম্ভের কাল। আমি সংগ্রহের অন্তর্ভুক্ত কলকাতার মানচিত্রের তারিখ, ব্যারাকপুরে জোব চার্নক কর্তৃক স্থাপিত হাট। তবু গ্রন্থাগারের কৃতিত্ব এই যে কলকাতার বাঙালি সমাজ সম্পর্কে ইতপূর্বে অত তথ্য আর কেউ এক জায়গায় সংগ্রহ ও পরিবেশন করেননি, এবং কলকাতা বিষয়ে কোনো গ্রন্থে কলকাতার বাঙালি অধিবাসীদের পারিবারিক ইতিহাস এবং আচার ব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহে আর কোনো লেখক এতখানি গুরুত্ব আরোপ করেননি। এ বিষয়ে কলিকাতার ইতিবৃত্তের লেখক নিঃসন্দেহে পথিকৃৎ হিসেবে গণ্য হওয়ার অধিকারী। গ্রন্থের দ্বিতীয় ভাগে সন্নিবিষ্ট হয়েছে একটি দীর্ঘ পরিশিষ্ট। লেখক শরৎচন্দ্র দেব। প্রকাশক সংস্থা এই অংশটিকে প্রাণকৃষ্ণ দত্তের রচনার পরিপূরক হিসেবে সংযোজন করেছেন অনুমান করে। এটি আরও আগের রচনা, 1885 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশনা। এতে কলকাতা সম্পর্কে কিছু কিছু তথ্য পাওয়া গেলেও মূলত এতে আলোচিত হয়েছে কলকাতাকে কেন্দ্র করে 19 শতকে মাঝামাঝি কাল পর্যন্ত ভারতে ইংরেজ শক্তির উত্থান ও প্রসারের কাহিনী। কিন্তু পরিশিষ্ট পর্বে লেখক যেসব তথ্যের অবতারণা করেছেন, তাদের সন তারিখের নির্ভুলতার প্রতি তিনি সতর্ক দৃষ্টি দেননি। সন তারিখ ছাড়াও তথ্যগত কিছু কিছু ভুল পাঠকের চোখে পড়বে। আবুল ফজলের পরিচিতি, বল্লাল সেনের সিংহাসন লাভের কাল এবং তাঁর রাজত্বকাল, 1674 সালে ঔরঙ্গজীব কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সনন্দ দান, চার্নকের মৃত্যুকাল, মুর্শিদকালী খাঁর বাংলা ও উড়িষ্যার সুবাদার পদে নিয়োগ, কলকাতার প্রথম গির্জা নির্মাণকাল, 1737 সালে সেন্ট জনস চার্চের চূড়া ভেঙে যাওয়ার কাহিনী, বর্গী আক্রমণের কারণ বর্ণনায় আলীবর্দী কর্তৃক কোনো মহারাষ্ট্রীয় সেনাপতির প্রাণনাশ, সিরাজের আক্রমণের ফলে সেন্ট জনস চার্চের ধ্বংস, ক্লাইভ ও ওয়াটসন কর্তৃক কলকাতা পুনরাধিকারের তারিখ, হিকির ভারতত্যাগ, স্যার উইলিয়াম জোন্সের মৃত্যুকাল, তিরেত্তা বাজারের স্থাপনকাল, লর্ড ময়রা অথবা মার্কুইস অফ হেস্টিংসের শাসনকাল, এগ্রিকালচারাল এবং হর্টিকালচারাল সমিতির প্রতিষ্ঠাকাল, উইলিয়াম কেরির মৃত্যুকাল, স্যার রাধাকান্ত দেবের জন্মসাল, কলিকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকাল। আশা করব কলকাতা অনুরাগীদের কাছে কলিকাতার ইতিবৃত্ত একটি গ্রহণযোগ্য এবং মূল্যবান সংযোজন হিসেবে স্বীকৃতি লাভ করবে। নিশীথ রঞ্জন রায়। কলিকাতার ইতিবৃত্ত। ভূতত্ত্ব। ভূতত্ত্ববিদেরা বলেন, অতি পুরাকালে হিমালয় পর্বত সমুদ্র গর্ভে নিমগ্ন ছিল। হিমালয়ের বিবিধ প্রকার গঠন স্তর ও তৎগর্ভে নানাবিধ সামুদ্রিক জীবাদির চিত্র আবিষ্কার করিয়া তাহারা আপনাদিগের মতো সপ্রমাণ করিয়া থাকেন। পৌরাণিক সৃষ্টিতত্ত্ব মৌলিকভাবে উহাদিগের মত সমর্থন করিতেছে। হিমালয় সমুদ্র হইতে উত্থান করিবার বহুকাল পর পর্যন্ত সমুদ্র উহার পদতল ধৌত করিত। এমনকি ইহারা উহা বলেন যে ভারতবর্ষে মনুষ্য সমাগমের পরেও হিমাচলের 30 মাইল দক্ষিণে সমুদ্র তরঙ্গ উত্থিত হইত।
কালে অগ্নুৎপাতে উত্তর বাংলার সৃষ্টি হইয়াছে, ইহা আমাদের ন্যায় অবৈজ্ঞানিকরাও সম্বন্ধে বুঝতে পারে। উত্তর বাংলার যে কোনো স্থান খনন করিলেই গন্ধক জড়িত লৌহ ভিট্রিফাইড আয়রন যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। সেই জন্য অনেক স্থানে মৃত্তিকা দেখিতে যেন ১ নম্বর সুরকির মতো লোহিত বর্ণ। এই লৌহে উৎকৃষ্ট অসি প্রস্তুত হইত। লৌহার্ণব গ্রন্থে লিখিত আছে, বঙ্গদেশজাত অসি তীক্ষ্ণ ও ছেদে ভেদে পটু। গলিত লৌহ শীতল হইলে যেমন চাপড়া বাঁধে, অনেক স্থলে মৃত্তিকা খনন করিলে সেইরূপ আকারের লৌহ পাওয়া যায়। উহাকে আয়রন স্ল্যাগ বলে। কুচবিহারের নিম্নে প্রচুর পরিমাণে ঐরূপ লোহা আছে। এমনকি যেখানে যেখানে গভীর কূপ খনিত হইয়াছে, প্রায়ই তাহার জল লৌহগন্ধ ও লৌহ আস্বাদে এমন পরিপূর্ণ যে ব্যবহার করা দুষ্কর। কুচবিহারের নিম্নস্থ লৌহ এত উৎকৃষ্ট জাতীয় যে ভারতের আর কুত্রাপি তদ্রূপ নাই। পুরাকালে উক্ত লৌহের সর্বোৎকৃষ্ট খড়গ প্রস্তুত হইত। কল্পভ্রম অভিধানের খড়গ পরীক্ষা গ্রন্থের এক স্থানে লিখিত আছে যে নাগার্জুন বলেন, ব্রাহ্মণ জাতির সর্বাপেক্ষা উৎকৃষ্ট খড়গ স্বর্গতুল্য কুশদ্বীপ ও হিমালয় প্রদেশের কোনো কোনো স্থানে পাওয়া যায়। অগ্নুৎপাতে উৎপন্ন দ্বীপ সকলের উপর হিমালয়জাত নদী সকল অবিশ্রান্ত কর্দম রাশি সহ নুড়িপ্রস্তর আনিয়া ঢালিতে ঢালিতে বহু সহস্র বৎসরে সমুদ্রকে হিমালয়ের নিম্ন হইতে অল্পে অল্পে তাড়িত করিয়া বর্তমান স্থানে রাখিয়াছে। যে স্থান হইতে গঙ্গা পূর্বাভিমুখী হইয়া পরে মেঘনা নামে সাগরে পতিত হইয়াছে এবং দক্ষিণাভিমুখী হইয়া ভাগীরথী নামে সমুদ্রে মিলিত হইয়াছে, এই ত্রিকোণাকৃতি ভূভাগ অর্থাৎ গঙ্গার বদ্বীপ দক্ষিণবঙ্গ বা বাগড়ি নামে খ্যাত। যদিও এই জনপদের উল্লেখ প্রাচীন পুরাণাদিতে বিশেষ কিছু পাওয়া যায় না। এমনকি ২,৫০ বৎসর পূর্বে বঙ্গাধীপ সিংহবাহুর পুত্র বিজয়ের সিংহল যাত্রার বর্ণনায় দক্ষিণ বাংলার কোনো উল্লেখ নাই। তত্রাচ ইহাও যে বহু সহস্র বৎসর পূর্বে নির্মিলিত হইয়াছে তাহার সন্দেহ নাই। মহাভারতে যাহাকে বঙ্গ বলিয়া উল্লেখ করা হইয়াছে তাহা পদ্মার উত্তর, মালদা জেলার পূর্ব, দিনাজপুর ও কুচবিহারের দক্ষিণ এবং পূর্ব পার্বত্য প্রদেশের পশ্চিমস্থ স্থান। রাজা বল্লাল সেন খ্রিস্টীয় ১২শ শতাব্দীর শেষ ভাগে আপনার অধিকৃত স্থানকে এইরূপে বিভাগ করিয়াছিলেন। করতোয়া নদীর পূর্বোক্ত স্থান বঙ্গ, এক্ষণে যাহাকে পশ্চিম বাংলা বলা যায়, তাহাকে তিনি ত্রিকলিঙ্গ মহাপ্রদেশের উগ্র অর্থাৎ উড়িষ্যার অন্তর্গত রাঢ় দেশ এবং বদ্বীপকে বাগড়ি বলিয়া উল্লেখ করিয়াছিলেন। করতোয়ায় পশ্চিম বারেন্দ্র। মহাভারতাদি পুরাণে তাম্রলিপ্ত অর্থাৎ তমলুকের উল্লেখ আছে, যদিও উহা এক্ষণে বঙ্গের মধ্যে, কিন্তু পূর্বে উহা দক্ষিণ কলিঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণবঙ্গ সম্বন্ধে কেবল সমতট বলিয়াই উল্লেখে দেখা যায়। ইহাতে বোঝা যায় যে পুরাণাদির সময় দক্ষিণবঙ্গের উৎপত্তি হইয়াছিল বটে, কিন্তু জনপদে পরিণত না হইয়া সমুদ্রের বেলাভূমির ন্যায় ছিল। রামায়ণের সাগরের সঙ্গম এবং ভীষ্মের সাগরতীর্থ দর্শনে ইহা বোঝা যাইতেছে। এখানে যে স্থানে দক্ষিণবঙ্গের সীমা দক্ষিণ দেখা যাইতেছে, বোধহয় বহু সহস্র বৎসর এই স্থানই সীমা হইয়া আছে। এই সীমা গঙ্গাসাগর হতে মেঘনার মহানা পর্যন্ত ১৮০ মাইল। দুর্লঙ্ঘ অসংখ্য স্বাভাবিক দুর্গের দ্বারা রক্ষিত। ওই সকল দুর্গ আর কিছুই নহে, অসংখ্য সাগরাবর্ত ও চোরাবালি, কোথাও সমতল কোথাও পর্বাকারে প্রাচীরের মতো স্থাপিত। গঙ্গা ও ব্রহ্মপুত্র প্রতি বছর এত কর্দমানে বঙ্গোসাগরে ঢালছে, তাহা আমরা বর্ষাকালে এত কলস গঙ্গার জল তুলিয়া পরদিন পরীক্ষা করিয়া দেখলে আশ্চর্য হয়। এত মৃত্তিকা পাইয়াও দক্ষিণ বাংলা উন্নত ও সাগরের দিকে অগ্রসর হতে পারতেছি না, কারণ বঙ্গোসাগরের মধ্যস্থলের গভীরতা ১০,৭১০ ফিট। আবার সুন্দরবনের ঠিক নিম্নে সাগর গর্তে একটি গহ্বর আছে, তাহার উপর শত শত ঘূর্ণি দিবারাত্র ক্রিয়া করিতেছে। ইহার গভীরতা শুনিলে ভয় প্রাণ কাঁপিয়া ওঠে। ১২,০০০ ফিট, ২ মাইলেরও অধিক। গঙ্গা ও ব্রহ্মপুত্র সহস্র সহস্র বৎসর ধরিয়া কর্দম রাশি ঢালিয়া দিয়াও এই গহ্বর রাক্ষস দিগের উপর পূরণ করিয়া উঠিতে পারিতেছে না। সুতরাং বাঙালা আর অগ্রসর হইবে কি প্রকারে? অগ্রসরও যেমন হইতেছে না, তেমনি উন্নত হইতেও পারিতেছে না। গঙ্গা ও ব্রহ্মপুত্রের বন্যায় নিম্নবঙ্গ ডুবিয়া যাইত, তাহার কর্দম রাশি বৎসর বৎসর জমিয়া এবং তৎসব উদ্ভিজ্জ সার মিশ্রিত হইয়া বহুকালে সমতট কিছু পরিমাণে উন্নত হইলে স্থানে স্থানে গ্রাম নগরাদি নির্মিত হইতে হইতে সম্মুখস্থ
গহ্বরের আকর্ষণে আবার ধসিয়া গিয়া সমতট হইয়া যাইত, সুতরাং উন্নত হইতে পারে নাই। ভূতত্ত্ববিদেরা বিবিধ প্রকারে ইহা সব প্রমাণ করিয়াছেন। নিম্নবঙ্গের আদিবাসীরাও মৃত্তিকার নিম্নে বৃক্ষাদির চিহ্ন পাইয়া ইহা সহজে বুঝিতে পারেন। সুন্দরবন প্রভৃতি স্থানে মৃত্তিকার নিম্নে অনেক সমৃদ্ধ জনপদের ভগ্নাবশেষ দেখিতে পাওয়া যায়। গত চৈত্র মাসের নব্য ভারতে একটি প্রবন্ধের মর্মে বোঝা যায়, চতুর্দশ শতাব্দীর মধ্যভাগে বিশ্বম্ভর সুর নামক মিথিলাবাসী জনৈক ক্ষত্রিয় জলমগ্ন ভুলুয়া নামক স্থানে রাজ্য স্থাপন করিয়াছিলেন। তিনি অল্পমাত্র মৃত্তিকার নিয়ে নিম্নে প্রস্তরময়ী বরাহী মূর্তি আবিষ্কার করিয়া তাহার পূজা প্রবর্তন করেন। ষোড়শ শতাব্দীর মধ্যভাগে উক্ত বংশের শেষ রাজা লক্ষণ মাণিক্যের রাজত্ব ধ্বংস হইবার পর হইতে এখন পর্যন্ত উক্ত দেবী মূর্তি তাহাদের পুরোহিত বংশের গৃহে পূজিত হইয়াছেন। এ প্রস্তাবে জানা যায়, চতুর্দশ শতাব্দীর পূর্বে উক্ত প্রদেশ এমন বর্ধিষ্ণু জনপদ ছিল যে বহুদূর হইতে প্রস্তর মূর্তি আনাইয়া তাহার পূজা পর্যন্ত হইত। একদিন অকস্মাৎ সমুদ্রগর্ভের সমস্ত অধিবাসী সহ জনপদ বিনষ্ট হইয়াছিল, তাহার সন্দেহ নাই। আবার ইতিহাসে দেখিলে পাওয়া যায়, 1548 খ্রিস্টাব্দে ভুলুয়া প্রভৃতি স্থান ভীষণ জনপ্লাবনে জনশূন্য হইয়াছিল। ইহা রাজা লক্ষণ মাণিক্যের অব্যবহৃত পরে বলিয়া অনুমান হয়। সে প্লাবনে গঙ্গা তীরের সবিশেষ ক্ষতির কথা শোনা যায় না। ভারতলক্ষ্মীর সিংহাসন স্বরূপ কলিকাতা নগরী যেখানে থাকিয়া আপনার ঐশ্বর্য গর্বে জগৎকে চমকিত করিতেছে, সে স্থানও এই বদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত থাকায় কতবার যে ইহাকে সমুদ্র গর্ভে প্রবেশ করিতে হইয়াছে তাহার সংখ্যা করা দুষ্কর। কলিকাতার যে কোনো স্থান গভীর রূপে খনন করা যায়, কোথাও মনুষ্যত্বের বসবাসের চিহ্নস্বরূপ দগ্ধ মৃত্তিকা বা ধাতু দ্রব্যের চিহ্ন পাওয়া যায় না। কেবল উদ্ভিদসার ও নদীর স্তরই দেখা যায়। লাল দিঘি, গোল দিঘি, মনোহরতলাও প্রভৃতি খননকালে ঐরূপ চিহ্নই পাওয়া গিয়াছে। পূর্ব বাংলার রেলওয়ের শিয়ালদহ স্টেশনের দক্ষিণে যে পুষ্করিণী আছে, তাহা খননকালে যে সকল স্তর আবিষ্কৃত হইয়াছিল তাহার বিবরণ নিচে দেওয়া যাইতেছে। প্রথম 1 ফুটের উপরের মৃত্তিকা নিয়ে নিম্নে 3 ফিট পরিষ্কার নদীর বালুকা, তৎপরে 6 ফিট, কোনো কোনো স্থানে 8 ফিট সরু বালুকা সহ উদ্ভিজসার ও ঝিনুক গুগলি পাওয়া গিয়েছিল। তাহার নিম্নে 6 ফিট, কোথাও 8 ফিট নীলবর্ণের আটাল মৃত্তিকা, তৎপরে এক প্রকার কৃষ্ণবর্ণ মৃত্তিকা পাওয়া যায়। ওই মৃত্তিকা অগ্নিতে নিক্ষেপ করিলে জ্বলিয়া ছাই হইয়া যায়। তাহার তলে বালি মাটির সহিত সারি সারি সুন্দরী বৃক্ষের গুড়ি সকল বসিয়াছিল। এই গুড়িসহ মাটির উচ্চতা 6 হইতে 8 ফিট। তন্নিম্নে আবার ঐরূপ স্তর সকল বাহির হইয়াছিল। 1815 খ্রিস্টাব্দের 5ই মে তারিখের কলকাতা গ্যাজেটে লিখিত আছে, চৌরঙ্গীর কোণের দিঘির নিচে নিম্নে বালুকা থাকায় গ্রীষ্মকালে পুষ্করিণী শুকাইয়া যায়। সেই জন্য উহাকে অধিকতর গভীর করিতে গিয়া 4 ফিট নিম্নে সারি সারি পুরাতন বৃক্ষের মূল পাওয়া গিয়াছে। পরীক্ষায় সমস্ত সুন্দরী বৃক্ষ বলিয়া প্রমাণিত হইল। কয়েক বৎসর হইল দমদমার একটি পুষ্করিণী খননে গভীর স্থান হইতে ঐরূপ বৃক্ষ এবং একটি হরিণের শৃঙ্গ ও কঙ্কাল বাহির হইয়াছিল। ইহাও শোনা যায়, গার্ডেন রিচের নিকট একটি পুষ্করিণী খননে একখানি নৌকা বাহির হইয়াছিল। এশিয়াটিক সোসাইটির জার্নালের 9ম ভাগে কলিকাতার নতুন দুর্গে একটি গভীর কূপ খননের বৃত্তান্ত লিখিত আছে। তাহাতে দেখা যায়, শিয়ালদহের ন্যায় স্তরের পর স্তর পরপর বাহির হইয়া 159 ফিট নিয়া হরিদ্রাবর্ণ সূত্রচিত্র বিশিষ্ট আটাল মৃত্তিকা এবং 180 ফিট নিয়ে পিটকলের সহিত ছাঁচি কুমড়ার বিচি এবং ইক্ষুপত্র পাওয়া গিয়াছিল। 196 ফিট নিয়ে লৌহ সংযুক্ত মৃত্তিকা দেখা দিয়েছিল। 350 ফিট নিম্নে একটি কুকুরের কঙ্কাল এবং 372 ফিটের পর একটি কচ্ছপের খোলা বাহির হইয়াছিল। এখনও গঙ্গার সেই জাতীয় কচ্ছপ প্রচুর বিচরণ করিতেছে। 380 ফিট নিম্নে যথেষ্ট পরিমাণ ঝিনুক ও গুগলির আবরণ উঠিয়াছিল। তাহার নিম্ন স্তরে আবার উদ্ভিজ্জ সার সহ মৃত্তিকা এবং গাছের গুড়ি দেখা দিল। 312 ফিট নিম্নে উদ্ভিজ্জ কয়লির সহিত ক্ষুদ্র ক্ষুদ্র পার্বতীয় কাষ্ঠখণ্ডন উঠিল। 400 ফিট নিম্নে একখানি চুনা পাথর এবং তৎপরে 81 ফিট সমুদ্র তীরের ক্ষুদ্র বালুকার সহিত পর্বত নিঃসৃত ক্ষুদ্র প্রস্তরখণ্ড বাহির হয়। তন্মধ্যে চুনা পাথরের এবং স্বচ্ছ প্রস্তরের ও অভ্রের খণ্ড সকল যথেষ্ট পরিমাণে ছিল।
এইরূপ 481 ফিট খননের পর কার্য বন্ধ হইয়া যায়। এই 481 ফিট উচ্চ হইতে কত সহস্র বছর লাগিয়াছিল তাহা বলা যায় না, কারণ এই পরিমাণের মধ্যে বারবার উন্নতি ও অবনতির প্রমাণ পাওয়া যাইতেছে। কে বলিতে পারে যে কোন দিন এই প্রাসাদপূর্ণ নগরী সমস্ত ধন ঐশ্বর্য সহ আবার সাগরতলে নিমগ্ন হইবে না? পৃথিবীর অধিকাংশ সমুদ্র অপেক্ষা বঙ্গোপসাগরে ঝড়ের উপদ্রব অত্যন্ত অধিক। ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে প্রায় প্রবল ঝড়ের আক্রমণ দেখা যায়। তৎসঙ্গে সমুদ্রের জল প্রাচীরের ন্যায় উচ্চ হইয়া আসিয়া দেশ ও নগরাধি ভাসাইয়া লইয়া যায়। সময় সময় তৎসহ ভূমিকম্প হইয়া আরও বিপদ ঘটায়। ইতিহাসে একবার ঐরূপ দৈব বিড়ম্বনার একটি বিবরণ লিপিবদ্ধ আছে, তাহা আমরা নিম্নে প্রকাশ করিলাম। 1739 খ্রিস্টাব্দে বিলাতের জেন্টলম্যানস ম্যাগাজিন নামক পত্রিকায় লিখিত হইয়াছিল, 1737 সালের 11 অক্টোবর তারিখের রাত্রে গঙ্গার মুখে ভয়ানক ঝড় উঠিয়া উত্তর মুখে বহুদূর পর্যন্ত আসিয়াছিল। তাহার সহিত অবিশ্রান্ত প্রবল বৃষ্টি ও ভূমিকম্প হওয়ায় গঙ্গার উভয় পার্শ্বের অপর্যাপ্ত ক্ষতি করিতেছে। গালগাটা 200 অট্টালিকা ভূমিসাৎ হইয়াছে। ইংলিশ চার্চের মহোচ্চ চূড়া না ভাঙিয়া এককালে মাটির মধ্যে প্রবেশ করিয়াছে। সমুদ্র জল 40 ফিট উচ্চ হইয়া আসায় গঙ্গার প্রায় 20,000 জলযানের চিহ্ন এককালে বিলুপ্ত হইয়াছে। ইংরেজ দিগের 9খানি জাহাজ গঙ্গায় ছিল, তাহার 8খানি মালপত্র ও নাবিক দিগের সহিত বিনষ্ট হইয়াছে। ওলন্দাজ দিগের 4খানি জাহাজের মধ্যে কেবল 1খানি ভগ্নাবস্থায় পাওয়া গিয়াছে। বড় বড় 2,000 মণি বোঝাই দেশীয় নৌকা বৃক্ষাদির উপর দিয়া ভাসাইয়া 4 ক্রোশ দূরে লইয়া ফেলিয়াছে। কলিকাতার পূর্বে একটি লবণ হ্রদ আছে, বাদা, তাহা পূর্বের অত্যন্ত গভীর ছিল। ওই ভূমিকম্পে হঠাৎ উচ্চ হইয়া উঠিল। শহর ও পল্লীগ্রামের নানা স্থানে মাটি ফাটিয়া নর্দমার ন্যায় হইয়া গিয়াছে। অসংখ্য পশু ও প্রায় 3 লক্ষ লোক প্রাণ হারাইয়াছে। তাহার পর পুষ্করিণী ও নর্দমার মৃতদেহ ও উদ্ভিদ সকল পচিয়া দেশে মহামারী উপস্থিত করিয়াছে। সে সময় কলিকাতা 3টি গণ্ডগ্রাম হইতে সবেমাত্র শহরে পরিণত হইতে আরম্ভ হইয়াছে। কয়েকখানি বাটি বা নির্মিত হইয়াছিল, তাহার মধ্যে 200 গৃহ ভূমিসাৎ হওয়া বড় সহজ কথা নহে। বলিতে গেলে শহরের সমস্ত পাকা বাড়ি পড়িয়া গিয়াছিল। উক্ত পত্রিকার বিবরণ ভিন্ন উক্ত দুর্বিপাকের আর কোনো বিবরণ পাওয়া যায় না। কেবল কুমারটুলির গোবিন্দরাম মিত্র বাগবাজারে চিতপুর রোডের ধারে 1730 খ্রিস্টাব্দে যে একটি মহোচ্চ চূড়া নবরত্ন নির্মাণ করেছিলেন, উহার সর্বোচ্চ চূড়া বর্তমান অক্টারলনি মনুমেন্ট অপেক্ষা উচ্চ ছিল। লোকে উহাকে জোর বাংলা নবরত্ন বলিত। ওই ঝড়ে সেই নবরত্নটিও ভাঙিয়া গিয়াছিল। ধ্বংসাবশেষ আমরা যাহা দেখিয়াছি তাহা স্মৃতিপথে উত্তম রূপ জাগরূপ আছে। কুমারটুলির মৃত্যুবংশ বর্ণনাকালে নবরত্নের বিশেষ বিবরণ বর্ণিত হইবে। ইংলিশ চার্চের চূড়া এককালে মাটির মধ্যে বসিয়া যাওয়া ঠিক কথা নহে। চার্লস ওয়েস্টার্ন নামে একজন ধনবান আদিবাসী স্বচক্ষে এই ব্যাপার দর্শন করিয়াছিলেন। তিনি বলেন, চূড়াটা মাটির উপর শুইয়া পড়িয়াছিল। আসল কথা বলিতে অনেক অবান্তর বর্ণনা করিলাম, পাঠকগণ ক্ষমা করিবেন। এই সকল ঐতিহাসিক তথ্যকথা না লিখিয়া থাকা যায় না। ফলকথা, গঙ্গার বদ্বীপ অনেকবার বসিয়া গিয়া এক্ষণে বর্তমান অবস্থায় আছে। গঙ্গার পূর্ব তীরের সহিত পশ্চিম তীরের তুলনা করলে আশ্চর্য হইতে হয়, এদিক বসিয়া যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। তদ্ভিন্ন এদিকে শনৈ শনৈ সমুদ্র দিকে অগ্রসর হইতেছে। 635 খ্রিস্টাব্দে চীন পরিব্রাজক হিয়ান শিকিয়াং তাম্রলিপ্ত নগরকে সমুদ্র পটে দর্শন করিয়াছিলেন। এক্ষণে সমুদ্র তথা হইতে 60 মাইল দূরে চলিয়া গিয়াছে। হিসাব ধরিলে প্রতি শতাব্দীকে প্রায় 5 মাইল করিয়া ভূমি অগ্রসর হইতেছে। ওই সময়ের মধ্যে তমলুক প্রায় 20 ফিট উচ্চতা লাভ করিয়াছে। কলকাতা সমুদ্র হইতে 100 ফুট এবং সাগরদ্বীপ হইতে 86 ফিট উত্তর ল্যাটিটিউড, মানে 22 ডিগ্রি 23 মিনিট ল্যাটিটিউড উত্তর এবং 88 ডিগ্রি 19 মিনিট 16 সেকেন্ড 2 পূর্ব লঙ্গিটিউডে অবস্থিত। হস্তাক্ষরের পত্রে কলিকাতা ক্যালকাটা না লিখিয়া ক্যালকাটা লেখা হইয়াছিল। তাহাতে আবার সি দুটি এমনভাবে লেখা হয়েছে যে বিদেশি প্রকাশকেরা সি দুটিকে জি অনুমান করে গ্যালগ্যাটা ছাপিয়াছিলেন। ইহাই আমাদের অনুমান হয়। কোনো ইংরাজি ইতিহাসবেত্তা বলেন, সে সময় কলকাতার নামকরণ না হওয়ায় এখানে অত্যন্ত মৃত্যু সংখ্যার আধিক্য, যেহেতু গ্যালগাথার সহিত তুলনা ইহার নাম গ্যালগাথা করিয়াছিল এবং তাহা হইতে ক্যালকাটা নামের উৎপত্তি। কিন্তু তাহাদের এই অনুমান যে নিতান্ত কাল্পনিক,
সময় আমরা বিশেষ বিশেষ প্রমাণ সহ তার সপ্রমাণ করব। আচ্ছা, পরবর্তী অধ্যায় কালীঘাট আমরা পরের এপিসোডে পাঠ করব। ধন্যবাদ।